প্রিয় বন্ধুরা, আজ আমাদের আলোচনার বিষয় হলো শক্তির প্রচলিত উৎস বা কনভেনশনাল সোর্স অফ এনার্জি। এখন আমরা দৈনন্দিন জীবনে যা কিছু কাজ করে থাকি তার প্রত্যেকটার জন্য শক্তির প্রয়োজন হয়। সেটা আমাদের শারীরিক কাজ হোক বা আমাদের কোনো গাড়িকে এক জায়গা থেকে কোনো জায়গায় নিয়ে যাওয়া হোক বা আমাদের রান্না বা কলকারখানা যা কিছু আমাদের কোনো কিছু জিনিস বাড়িতে টিভি ফ্রিজ চালানোর জন্য সব কিছুর জন্য শক্তির প্রয়োজন হয়। এখন এই শক্তি আসে কিভাবে এবং এর উৎসই বা কি? শক্তির দুই রকমের উৎস আছে, তার মধ্যে একটি হলো শক্তির প্রচলিত উৎস, যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই যে শক্তির প্রচলিত উৎসের মধ্যে যেগুলো আমরা পেয়ে থাকি সেগুলো হচ্ছে কয়লা। যেমন কয়লা পুড়িয়ে আমরা তাপবিদ্যুৎ কেন্দ্র, বিভিন্ন কলকারখানা চালু করি, সেখান থেকে আমরা ওই কয়লা থেকে শক্তি পাই। এছাড়া পেট্রোলিয়াম থেকে আমরা পেট্রোল দিয়ে আমরা গাড়ি, ডিজেল দিয়ে আমাদের গাড়ি, বিভিন্ন রকম কলকারখানাও চালানো হয় এই পেট্রোলিয়াম থেকে। এছাড়া প্রাকৃতিক গ্যাস, যা আমাদের রান্না বান্না বা বিভিন্ন রকম কলকারখানা, শিল্প, হসপিটাল বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। এছাড়া ভারী ক্রুড অয়েল, এটি বিভিন্ন শিল্পেতে কাজে লাগে। এখন বিষয় হচ্ছে কি, এই যে আমাদের কনভেনশনাল যে শক্তি বা শক্তির প্রচলিত উৎস যেগুলো আমরা ব্যবহার করে থাকি, এগুলো বেশিরভাগই জীবাশ্ম জ্বালানি হয়ে থাকে। তাই এগুলোর উৎসও সাধারণভাবে এগুলো প্রাকৃতিকভাবেই আমরা পেয়ে থাকি। এইগুলো ব্যবহারে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বাতাসে মেশে এবং এর জন্য বাতাস প্রচুর পরিমাণে দূষিত হচ্ছে, কারণ এগুলো প্রচুর পরিমাণে কার্বন সমৃদ্ধ। আর এগুলো সবচেয়ে বাজে জিনিস হচ্ছে, এগুলো কিন্তু পুনর্নবীকরণযোগ্য নয়, অর্থাৎ এগুলো কিন্তু একবার নষ্ট হয়ে গেলে এগুলোকে আর ফিরে পাওয়া যায় না। আর এগুলো যেহেতু বহু বছর ধরে মাটির তলায় ধীরে ধীরে জমে জমে সময় লেগে বড় পাওয়া গেছে, সৃষ্টি হয়েছে, তাই এগুলো নতুন করে সৃষ্টি করাটাও খুব কঠিন। আর এই জ্বালানিগুলো দিনের পর দিন সবচেয়ে কমে চলেছে, কারণ এর ব্যাপক ব্যবহার এবং সহজলভ্যতার জন্য এগুলো ধীরে ধীরে পৃথিবী থেকে কমতে চলেছে। এবার আমরা যে প্রচলিত শক্তির এগুলো ব্যবহার করে থাকি তার মধ্যে অন্যতম হলো বিদ্যুৎ। আমরা যে ইলেকট্রিসিটি যেটা ব্যবহার করে থাকি বাড়িতে, এই ইলেকট্রিক বা বিদ্যুৎ আমরা পেয়ে থাকি দুই রকমভাবে। একটা হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ তাপবিদ্যুৎ কেন্দ্র, আর একটা হচ্ছে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বা জলবিদ্যুৎ কেন্দ্র। প্রথমেই আসি থার্মাল পাওয়ার প্ল্যান্টের কথা। এটি একটি শিল্প যেখানে জলীয় বাষ্পকে কাজে লাগিয়ে আমরা শক্তি উৎপন্ন করে থাকি। প্রথমে এখানে জলকে কয়লার সাহায্যে ফোটানো হয় প্রচুর টেম্পারেচারে, অর্থাৎ সেই জল থেকে বিশাল পরিমাণে তাহলে একটা বাষ্প পাবো এবং সেই বাষ্প টারবাইনকে ঘোরাতে থাকবে এবং আমরা জানি টারবাইন ঘুরলে এটি জেনারেটরকে চালিত করবে এবং এই জেনারেটর যখন চালিত করবে তখন সেখান থেকে একটি ইলেকট্রিসিটি যেটা পাবো এবং সেই ইলেকট্রিসিটি যেটি আমরা পেয়ে থাকি, আমরা প্রথমে এটা উৎস থেকে 11,000 ভোল্ট পাই, তারপর সেটা আমাদের সাবস্টেশন বা ট্রান্সফরমারে আসে, সেখান থেকে আমাদের বাড়ির মেনে 220 ভোল্ট হয়ে আমরা সেটাকে ব্যবহার করে থাকি। এখন টারবাইনকে যে বাষ্প চালিত করছে সেই বাষ্প যদি কাজ হয়ে যাওয়ার পর সেই বাষ্পটা কি নষ্ট করে দেবে? না, সেই বাষ্পকে কন্ডেনসার দ্বারা আরও ঘনীভূত করা হবে, অর্থাৎ বাষ্প সেটা ঘনীভূত হয়ে জলে পরিণত হয়ে রিসাইকেল পদ্ধতিতে আবার যেখানে জল ফুটছে, অর্থাৎ যেখান থেকে বাষ্প তৈরি হচ্ছে সেখানে এসে চলে যাচ্ছে। তাহলে খুব সুন্দর প্রসেস না আমাদের এই তাপবিদ্যুৎ কেন্দ্র। তাহলে বন্ধু, আমাদের কাছাকাছি কোলাঘাট যে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, আমার খুব যাওয়ার ইচ্ছা ওখানে দেখতে যাওয়ার, আপনারাও দেখতে আসতে পারেন আমাদের মেদিনীপুরে। এরপরে আছে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বা জলবিদ্যুৎ কেন্দ্র। এটি তড়িৎ শক্তি উৎপন্ন হয় পড়ন্ত জলের শক্তিকে কাজে লাগিয়ে। কি মজার বিষয় না? আর সবচেয়ে বড় কথা, এটা কিন্তু পুনর্নবীকরণযোগ্য, অর্থাৎ এটি কিন্তু আবার নতুন করে তৈরি করা যায়, আর এর খরচাও খুব কম। আর সবচেয়ে বড় কথা হলো এটি খুব সুন্দর জলের স্মৃতিশক্তি আর গতিশক্তির কাজে লাগিয়ে হয়। এখন বিষয়টা বলে থাকি কেমনভাবে হয়। এখন বর্ষার সময় যে অতিরিক্ত জল পাহাড়ি অঞ্চলে বা উঁচু জায়গায় যেটা সৃষ্টি হয় বা নদীর যে জলের স্রোত যেটা বেড়ে যায়, সেই জলকে আমরা প্রাকৃতিকভাবে নয়, আমরা কৃত্রিমভাবে ড্যাম তৈরি করি অর্থাৎ বাঁধ তৈরি করি সেই নদীর জলপথে বা জলের জলপথে। তাহলে বাঁধ যখন সৃষ্টি হচ্ছে তাহলে সেইখানটায় তাহলে জলগুলো জমছে,
এবং জল জমা মানে সেখানে কিন্তু ধীরে ধীরে একটি স্মৃতিশক্তি জন্ম নিচ্ছে এবং এই জলকে আমরা একটা নির্দিষ্ট সময় পর একটি গেট বা কিছু গেটের সাহায্যে বা দরজার সাহায্যে যখন ছাড়বো অর্থাৎ নিচের দিকে জলকে চালিত করব, তখন তাহলে ওই বিশাল পরিমাণে জলের যে চাপ, সেই চাপে যখন জল নিচের দিকে আসবে তখন জলের স্মৃতিশক্তি থেকে একটা গতিশক্তিতে জল পরিণত হচ্ছে, গতিশক্তিতে জলের ভেতরে আসছে। এবং এই গতিশক্তিকে কাজে লাগিয়ে আমরা এখানেও কিন্তু সেই একই প্রসেসে টারবাইনকে কাজে ঘোরাচ্ছি এবং এই টারবাইন যখনই ঘুরছে ইলেকট্রোম্যাগনেটিক আবেশের পদ্ধতিতে এখানে তাহলে বিদ্যুতের সৃষ্টি হচ্ছে এবং এই বিদ্যুৎকে কাজে লাগিয়ে আমরা পারিপার্শ্বিক এলাকাকে আমরা আলোকিত করছি, আমাদের কারেন্টের কাজে লাগাচ্ছি বা স্থানীয় কোনো শিল্পে আমরা এগুলো ব্যবহার করছি। এবং সবচেয়ে মজার বিষয় হলো এই যে জল আমাদের ব্যবহার টারবাইনকে ঘোরানোর পর যে জল নিচে পতিত হচ্ছে, একে পাম্পিং করে আবার আমরা উচ্চ ড্যামে নিয়ে যেতে পারি এবং সেখানকে আবার আমরা বিদ্যুতের কাজে লাগাতে পারি। কিন্তু এটা করা হয়েও থাকে। আবার অনেক সময় কি হয়, প্রাকৃতিকভাবে সূর্যের তাপে আবার এই নদীর জল বাষ্প হয়ে আবার মেঘের সৃষ্টি হবে, বৃষ্টির সৃষ্টি হবে, সেটি আবার ড্যামে জমা হবে এবং সেখান থেকে আবার আমরা ইলেকট্রিক এবং এর অ্যাডভান্টেজ হলো এর কিন্তু বিদ্যুৎ খরচ খুব কম হয়। আর সবচেয়ে বড় কথা হলো এই জলবিদ্যুৎ শিল্পায়নের ক্ষেত্রে খুবই কাজে লাগে। সবচেয়ে বড় কথা হলো এখানে কিন্তু কোনো কার্বন মনোক্সাইড বা বাতাসের ক্ষতি করে এরকম কোনো গ্যাসের কিন্তু এখানে সৃষ্টি হয় না বললেই চলে। আর আমাদের জেনে রাখা ভালো, আমাদের যে আমরা প্রতি বছর যে জীবাশ্ম জ্বালানি যে ব্যবহার করি, যেটা কয়লা বলো, পেট্রোলিয়াম বলো, রুরাল বলো, যাই বলো, সেখান থেকে 21.3 বিলিয়ন টনস অর্থাৎ 21.3 বিলিয়ন টনস কার্বন ডাই অক্সাইড প্রতি বছর বাতাসে মিশছে এবং প্রাকৃতিকভাবে আমরা গাছের সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় এর হার শোষিত হচ্ছে এবং বাকি 10.67 বিলিয়ন টনস কার্বন ডাই অক্সাইড প্রতি বছর আমাদের কিন্তু এই বায়ুমণ্ডলে থেকে যাচ্ছে। অর্থাৎ প্রতি বছর আমাদের বাতাস কতটা পরিমাণ দূষিত হচ্ছে বুঝতে পারছেন। তাই বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের কোন ধরনের শক্তি আমাদের ব্যবহার করা উচিত। হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বেশি ব্যবহার করা উচিত না থার্মো পাওয়ার প্ল্যান্ট? আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন এবং আপনাদের একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে খুবই সাহায্য করে। প্লিজ বন্ধুরা পাশে থাকবেন।